আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসএসসি ফিজিক্সের কনসেপ্ট ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগত। আমরা আজকের এই ভিডিওটিতে ভৌত রাশি ও পরিমাপ তোমাদের এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এর আগে কিছু কথা বলা জরুরি, 1 মিনিট কথা বলা জরুরি। সেই কথাটা হচ্ছে যে একটা অধ্যায় যে আমি শুরু করব, এই অধ্যায় থেকে কি কি পড়ব এইটা আগে তোমাকে জানতে হবে। একটা অধ্যায়ে অনেক কন্টেন্ট আছে, তো এই কন্টেন্টগুলোর মধ্যে বোর্ড স্ট্যান্ডার্ড কোন থিওরিগুলো বোর্ডে আসে, কোন ম্যাথগুলা বোর্ডে আসে এবং এখান থেকে কোন বেসিকগুলো আমি ভালো মতো বুঝলে আমি সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবো, সেটা জানা জরুরি। তার মানে একটা অধ্যায়ের সবগুলা কন্টেন্ট কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট না, বুঝছো? এবং তোমরা যারা এবার নবম শ্রেণীতে, তোমরা এত বেশি এক্সাইটমেন্টে আসো এখন যে অনেকে নোট করা শুরু করে দিছো যে বিজ্ঞানী আর্কিমিডিসের অবদান কি, বিজ্ঞানী থেলিস কি আবিষ্কার করছে, তারপর প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটা এনসাইক্লোপিডিয়া লিখছে কে, এগুলো নোট করতেছো তোমরা। ঠিক আছে, তোমরা যারা দশম শ্রেণীতে এখন আসো তোমরা জানো কিছুটা হলেও জানো যে আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এই যে সময়টা এখন থেকে নষ্ট করা যদি শুরু করে দাও, তাহলে শেষে গিয়ে ভালো একটা রিভিশন হবে না। কেন? কারণ তোমার নোটটা গোছানো হবে না। গোছানো নোট মানে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো আসে, যে থিওরিগুলো আসে, যে বেসিকগুলো জরুরি বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য, সেই থিওরিগুলো কোনগুলা এবং তাদেরকে প্রায়োরিটি অনুসারে সাজাতে পারছো কিনা, তুমি জানো কিনা কোথা থেকে প্রশ্ন আসে, এটা বেশি জরুরি। ঠিক আছে, তাহলে আমি যে বেসিক ক্লাসগুলো তোমাদের নিব, প্রত্যেকটা কনসেপ্ট ক্লাসে আমি শুধু তোমাদের সেই কনসেপ্টগুলো তোমাদের কমপ্লিট করে দেবো, যেই কনসেপ্টগুলো কমপ্লিট করলে তুমি যে কোনো প্রশ্ন, যে কোনো সালের যে কোনো বোর্ড প্রশ্ন তুমি সলিউশন করতে পারবা। এবং আমার ক্লাস করার পর তুমি কি করবা, এটার আমি যে কথাটা বললাম এটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য তুমি বোর্ড প্রশ্নগুলো নিয়ে বসবা, যে বিগত বছরে বোর্ডগুলোতে কি কি প্রশ্ন আসছে এবং স্যার যে আমাকে বেসিক পড়ালো, এইটুক বেসিক পড়ে আমি সব প্রশ্ন কাভার করতে পারতেছি কিনা। ঠিক আছে, দেখবা আসলে তুমি সকল সালের সকল প্রশ্ন কাভার করতে পারতেছো। তার মানে তোমরা মিশে সিলেবাসটাকে কি করো, বড় করে ফেলো। প্রথমেই বড় করে ফেলে আর কুলাইতে পারো না, মানে এটার সাথে তুমি দৌড়াতে পারো না আর কি, বুঝতে পারছো? তাহলে তোমাকে আগে জানতে হবে যে কোন থিওরিগুলা, কোন কনসেপ্টগুলো খুব বেশি জরুরি, আমরা শুধু সেই কনসেপ্টগুলোই পড়বো। এখন কথা হচ্ছে স্যার আমি তো আরো বেশি পড়তে চাই। হ্যাঁ, তুমি আরো বেশি পড়ো, তোমাকে বাধা করতেছি না, আমি যে বাধা দিচ্ছি না যে তুমি আর বেশি পড়ো না, তুমি বেশি পড়ো, কিন্তু আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে কাভার করতে পারছো কিনা, সেগুলো বুঝিয়ে কাভার করছো কিনা, এটা বেশি জরুরি। যদি সেগুলো বুঝিয়ে তুমি কাভার করে থাকো, এখন তোমার ইচ্ছা মতো তুমি যত বেশি ওই অধ্যায়ের যত কন্টেন্ট আছে তুমি সব কিছু নিতে পারো, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে ভালো মতো পারো কিনা এটা আগে দেখবা। এবং তোমার নোটে কোনগুলো থাকবে, যেগুলো সলিউশন করলেই, যে বেসিকগুলো তুমি লাভ করলেই তুমি বোর্ডের সকল ম্যাথ খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা, সেই বেসিকগুলা, সেই কনসেপ্টগুলা থাকবে তোমার নোটে। এবং বাকি যত কিছু নিবা, যে কনসেপ্টগুলো নিবা এক্সট্রা হিসেবে, সেগুলো তোমার ব্রেনে থাকবে। ঠিক আছে, কারণ সেগুলো হারাই গেলে কোনো সমস্যা নেই, এপাশ ওপাশ হলে, কিন্তু যে বেসিকগুলো তোমার বোর্ড স্ট্যান্ডার্ড সেই বেসিকগুলো হারাই গেলে সমস্যা আছে। সুতরাং দেখো, এই অধ্যায়ে অনেক কন্টেন্ট আছে, গুণিতক আছে, উপগুণিতক আছে, বিভিন্ন প্রকার রাশির উদাহরণ, একক, তারপর বিভিন্ন বিজ্ঞানীর জন্মসাল এবং তারা কোন সালে কি আবিষ্কার করছে, অনেক কিছু দেওয়া আছে। কিন্তু এখান থেকে তোমরা এই কয়েকটা কনসেপ্ট পড়লেই তুমি বোর্ড প্রশ্নটা খুলে দেখো কি কি প্রশ্ন আসছে, সেটা অ্যানালাইসিস করো। এটা হবে সবচেয়ে জরুরি কাজ তোমার জন্য, যে বোর্ডে কি আসছে সেটা দেখা। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা এই অধ্যায়ে এই কনসেপ্টগুলো কাভার করব এবং এই কনসেপ্টগুলো কাভার করার মাধ্যমে এই অধ্যায়ে বিগত যত বছর পুরনো হোক, যত প্রশ্ন আসছে তুমি সবগুলা সলিউশন করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো প্রায়োরিটিটা হচ্ছে এরকম যে এখান থেকে শুধুমাত্র রাশির আমরা সংজ্ঞাটা জানবো, রাশি কত প্রকার কি কি, এবং বিভিন্ন রাশির একক সম্পর্কে জানবো, এবং এগুলা কয়েকটা তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে, এখান থেকে মাত্রাটা একটু ইম্পর্টেন্ট। কেন? বিভিন্ন ধরনের সমীকরণ এখানে দিবে, গতির সমীকরণ, এবং সেই সমীকরণগুলা আমরা এই মাত্রা সমীকরণের মাধ্যমে সেগুলোর শুদ্ধি যাচাই করব, সত্যতা যাচাই করব। এই প্রশ্নটা কিন্তু গ নম্বরে কয়েকবার আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়ব। এরপর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দুইটা টপিক, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে ত্রুটি। এই দুইটা থেকে প্রতিবারের প্রশ্ন তুমি খুঁজে দেখো যে প্রতিবার স্লাইড ক্যালিপার্স এবং ত্রুটি থেকে ম্যাথমেটিক্যাল সমস্যা এবং থিওরি আসছে, অনেক বেশি আসছে। ঠিক আছে, এবং স্ক্রুগেজটা ইম্পর্টেন্ট, এখান থেকেও ম্যাথ আসে এবং এখান থেকেও থিওরি আসে। তাহলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এখানে স্লাইড ক্যালিপার্সকে, ত্রুটিকে, এবং এরপরে গুরুত্ব দেবো স্ক্রুগেজকে, এবং এরপর মাত্রা। এই 4টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, তাহলে এগুলো আগে আমার জানা জরুরি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক এই অধ্যায়টা। আচ্ছা, প্রথমে আমরা জানবো রাশি সম্পর্কে।
রাশি কাকে বলে এই সংজ্ঞাটা আগে জানবো। রাশি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন ভৌত জগতে কি কি পরিমাপ করা যায়? ভৌত জগতে দূরত্ব পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। যেমন তুমি বলতে পারো যে এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার, তারপরে হচ্ছে এই পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর আমার উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা তুমি বলতে পারো। তারপরে হচ্ছে তুমি ভর পরিমাপ করতে পারো কেজি এককে। তাহলে এই ভৌত জগতে যা কিছু আমরা দেখতেছি, এগুলো যেগুলো আমরা পরিমাপ করতে পারতেছি কোনো একক দ্বারা, সেগুলো হচ্ছে রাশি। এখন আমি যদি বলি আমার অনেক দুঃখ, এটা যদি বলি তাহলে এটার একক কি? এটার কোনো একক আছে? নাই। এটা কি পরিমাপ করতে পারবো আমি? না। আমার অনেক সুখ আছে, কোনো একক নাই। এটা পরিমাপ করতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, তাহলে এগুলো কি না? এগুলো হচ্ছে রাশি না। তাহলে যা পরিমাপ করতে পারবো তাই হচ্ছে রাশি। এখন এই রাশি হচ্ছে দু প্রকার। রাশি হচ্ছে দু প্রকার। তাহলে যদি আমি রাশিটাকে প্রকাশ করি, এই প্রকাশের ভিত্তিতে রাশি দু প্রকার। নাম্বার 1 হচ্ছে স্কেলার বা অদিক রাশি। স্কেলার বা অদিক রাশি। আরেকটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি। ভেক্টর বা দিক রাশি। ভেক্টর বা দিক রাশি। স্কেলার বা অদিক রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন। শুধু কি প্রয়োজন? ওই কোয়ান্টিটি বা রাশিটার ম্যাগনিটিউড প্রয়োজন, শুধু মান প্রয়োজন। যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র কি প্রয়োজন? মান প্রয়োজন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে যদি আমি বলি যে তুমি এই 1 কিলোমিটার পথ যে দৌড়াইলা কত সময় লাগছে, তুমি বলতে পারো যে 10 মিনিট সময় লাগছে। 10 মিনিট সময় লাগছে। এখন আমি কি আবার জিজ্ঞেস করব যে 10 মিনিট যে সময় লাগছে কোন দিকে 10 মিনিট সময় লাগছে? না, তখন কিন্তু জিজ্ঞেস করবো না, কারণ এটা খুবই অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। কোন দিকে, অর্থাৎ সময়ের কি কোনো দিক আছে? না, সময়ের কোনো দিক নেই। আবার যদি বলি হচ্ছে ভর, যে তুমি মনে করো দোকানে গেছো চিনি কিনতে, এখন মামারে বলতেছো মামা আমাকে পশ্চিম দিকে 500 গ্রাম চিনি দেন, এই কথা যদি বলো কাউকে, তাহলে সে নির্ঘাত ভাববে যে তুমি পাগল হয়ে গেছো, ঠিক আছে? তাহলে অপ্রাসঙ্গিক এগুলা কি না বলো তো? যে রাশি প্রকাশ করতে গেলে আমার দিকের প্রয়োজন হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র কি রাশি? অদিক রাশি। অর্থাৎ তুমি যদি বলো যে আমাকে 500 গ্রাম চিনি দেন, তাহলে এটা খুবই প্রাসঙ্গিক। কেন? কারণ শুধু মান দ্বারাই ওটা একটা স্কেলার রাশি, ওটার কোনো দিক নেই। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি কি করো, তুমি বল প্রয়োগ করো, যে তুমি এই যে একটা দেয়াল আছে এখানে, এই দেয়ালে বল প্রয়োগ করো, তখন তুমি কিন্তু জিজ্ঞেস করবা যে দেয়ালে যে বলটা প্রয়োগ করব আমি কোন দিকে বলটা প্রয়োগ করব? তাহলে বলের একটা দিক আছে। তাহলে বল হচ্ছে কি রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে যে সকল রাশিকে প্রকাশের জন্য মানের প্রয়োজন শুধুমাত্র, সেগুলো হচ্ছে অদিক রাশি। যেমন এরকম কি কি থাকতে পারে? দৈর্ঘ্য, ঠিক আছে? তারপরে থাকতে পারে হচ্ছে ভর, তারপরে কি সময়, হ্যাঁ, তারপরে কি এই যে এগুলো হচ্ছে কি রাশি বলো তো? এগুলো হচ্ছে স্কেলার বা অদিক রাশি, ঠিক আছে? এই ধরনের রাশিগুলো, যেগুলো রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এখন আমি যদি বলি একটা স্কেলের দৈর্ঘ্য কত, তুমি বললা 10 সেন্টিমিটার, তাহলে আমি এরপর কিন্তু আর জিজ্ঞেস করবো না যে কোন দিকে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি রাশি? এগুলো হচ্ছে অদিক রাশি। এরপর যদি আমরা ভেক্টর রাশিতে আসি, তাহলে ভেক্টর রাশি হচ্ছে প্রকাশ করতে, এই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। মান ও দিক উভয় প্রয়োজন। তাহলে এই রাশিগুলোকে কি বলবো? এই রাশিগুলোকে বলবো হচ্ছে ভেক্টর রাশি। যেমন হচ্ছে বল, ঠিক আছে? তারপর হচ্ছে ভরবেগ, তারপর হচ্ছে বেগ, ঠিক আছে? তারপর হচ্ছে কি সরণ, ঠিক আছে? তারপর হচ্ছে সরণ। এই ধরনের যে রাশিগুলো আছে, ত্বরণ, হ্যাঁ, তাহলে এই রাশিগুলোকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলবো? কারণ এদের ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। যদি আমি বলি বল, তাহলে বল কোন দিকে প্রয়োগ করব এটা কিন্তু তুমি জিজ্ঞেস করবা, যে বলের তো একটা মান আছে, মনে করে বললাম 5 নিউটন, তাহলে এই 5 নিউটন বল কোন দিকে প্রয়োগ করব? তাহলে দিক যেহেতু লাগতেছে, তার মানে এই বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। একইভাবে ভরবেগও ভেক্টর রাশি, ভর এবং বেগের গুণফল। তাহলে কোন দিকে ভরবেগটা এত, বেগ যেদিকে ভরবেগও সেই দিকে, তাহলে বেগের একটা দিক আছে কিনা? অবশ্যই একটা দিক আছে। যেহেতু দিক আছে, তার মানে এগুলো হচ্ছে ভেক্টর বা দিক রাশি। আবার সরণ, আমি যদি বলি যে তুমি আমাকে একটা মনে করো হচ্ছে একদিন দাওয়াত করে বললো যে স্যার আমাদের বাসায় আসবেন। আমাদের বাসা হচ্ছে যে গাজীপুর চৌরাস্তা থেকে, মানে গাজীপুর চৌরাস্তার যে চৌরঙ্গি আছে, জাগ্রত চৌরঙ্গি থেকে 100 মিটার দূরে, ঠিক আছে? এখন তুমি আমাকে বললা যে 100 মিটার দূরে। এখন আমি জাগ্রত চৌরঙ্গির আশেপাশে গিয়ে কোন দিকে 100 মিটার দূরে যাবো, এটা কি তুমি স্পেসিফিকভাবে বলে দিছো? না। তাহলে সরণের অবশ্যই দিক আছে,
কোন দিকে আমাকে যেতে হবে, ঠিক আছে। এখন যেহেতু সরণের দিক আছে তার মানে এটা একটা ভেক্টর রাশি। ত্বরণ যেহেতু বেগ এবং সময়ের একটা রেশিও, তাহলে ত্বরণও কি অবশ্যই একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে ত্বরণ একটা ভেক্টর রাশি, কারণ একটা নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বৃদ্ধি পাওয়াটাকে আমরা কি বলি, ত্বরণ বলি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তো যে কয়টা তোমাদের মনে হয় যে কয়েকটা মুখস্থ রাখা দরকার রাখবা, এবং এগুলো মনে রাখার অনেক ট্রিক্সও আছে, সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে, পরবর্তীতে। এখন এখান থেকে খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই। তাহলে রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। প্রকাশের ভিত্তিতে দু প্রকার, স্কেলার এবং ভেক্টর। আবার নির্ভরশীলতার ভিত্তিতে দু প্রকার। রাশি হচ্ছে নির্ভরশীলতার ভিত্তিতে কয় প্রকার? দুই প্রকার। নির্ভরশীলতার ভিত্তিতে দুই প্রকার, ঠিক আছে। কি কি নির্ভরশীলতার ভিত্তিতে কি কি? সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক। প্রথমে হচ্ছে মৌলিক, তারপর একটা কি, যৌগিক। মৌলিক এবং যৌগিক। নির্ভরশীলতা যেহেতু বললাম, তার মানে যে সকল রাশির মান অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যার মান অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, নির্ভর করে না, নির্ভর করে না। এখন এই যে মৌলিক রাশি, এই রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, এই জন্য এটাকে বলবো আমরা মৌলিক রাশি। সেটা কেমন? যেমন হচ্ছে ভর, ঠিক আছে। ভর হচ্ছে কি, একটা মৌলিক রাশি, কারণ এর মান তুমি যেখানে নিয়ে যাও পরিবর্তন হয় না, তার মানে কারো উপর এর মান কিন্তু নির্ভর করে না। ভর একটা কি রাশি? মৌলিক রাশি। তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। দৈর্ঘ্য একটা কি রাশি? মৌলিক রাশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি কি হতে পারে বলো তো? যেমন স্মরণ, হ্যাঁ, স্মরণ কিন্তু একটা মৌলিক রাশি, ঠিক আছে। স্মরণ একটা মৌলিক রাশি। তারপর সময় একটা কি রাশি? মৌলিক রাশি। এর মান কারোর উপর ডিপেন্ড করে না। এখন যৌগিক রাশি মানে কি? তাহলে এইটা যেহেতু মৌলিক রাশি, যেহেতু অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তার মানে যৌগিক রাশি অবশ্যই অন্য কোনো রাশির উপর নির্ভর করে, এই জন্য এটা যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি হচ্ছে যে রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয় এবং অন্য কোনো রাশির উপর নির্ভর করে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো যৌগিক রাশি। এবং যৌগিক রাশিগুলো কারা? যেমন আমরা বলতে পারি বল, ঠিক আছে। বল একটা যৌগিক রাশি। কেন যৌগিক রাশি? কারণ বলের সমীকরণ হচ্ছে বল সমান ভর গুণন ত্বরণ। তাহলে বলের মান ভরের মান এবং ত্বরণের মানের উপর নির্ভরশীল, এই কারণে ভরটা হচ্ছে একটা যৌগিক রাশি। বল গেল, তারপরে কি, ওজন, ঠিক আছে। ওজন একটা কি? ওজন একটা যৌগিক রাশি। কেন? কারণ ডব্লিউ ইজ ইকুয়াল আমরা জানি কি এমজি, ঠিক আছে। ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলের উপর নির্ভর করে ওজনের মান, ঠিক আছে। তাহলে ওজন একটা কি রাশি? যৌগিক রাশি। এরকম অসংখ্য রাশি আছে যেগুলো কি রাশি? যৌগিক রাশি। তারপরে মনে করো হচ্ছে ত্বরণ, আমি বললাম, হ্যাঁ, ত্বরণ। তাহলে ত্বরণ সমান কি জানি আমরা? এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এই যে দেখো বেগ, সময়, এগুলোর উপর কিন্তু এই ত্বরণের মানটা নির্ভরশীল। তার মানে ত্বরণ একটা কি রাশি? যৌগিক রাশি। কথা বোঝা গেল? তাহলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে বলবো আমরা মৌলিক রাশি। এবং যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, তারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে, তাদেরকে বলবো আমরা যৌগিক রাশি। তাহলে আমরা রাশির এই দুই প্রকারের প্রকারভেদ পড়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর রাশির একক আছে। রাশির কি আছে? একক আছে বিভিন্ন। তো আমরা এখান থেকে কয়েকটা একক মনে রাখবো। সেগুলো হচ্ছে মৌলিক কয়েকটা রাশির একক মনে রাখবো, ঠিক আছে। তার মধ্যে প্রথমে যদি আসি, সেটা হচ্ছে যে মৌলিক রাশি কয়টি বলো? পৃথিবীতে মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হচ্ছে 7টি। মৌলিক রাশি 7টি। মৌলিক রাশি কয়টি? 7টি। মৌলিক রাশিগুলো কি কি? মৌলিক রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। এবং কি? তড়িৎ প্রবাহ। তাহলে এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলো হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে। এই রাশিগুলোর মান কারোর উপর ডিপেন্ড করে না। তাহলে এই 7টা রাশি মুখস্থ রাখবো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ। এখন এদের একক কি কি হবে? দৈর্ঘ্যের একক কি বলো? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এমকেএস এককে মিটার। তাহলে বাংলা দিয়ে লিখি মিটার, এই যে মিটার, দৈর্ঘ্যের একক মিটার। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, এমকেএস এককে কিলোগ্রাম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে মিটারকে এম দ্বারা প্রকাশ করব, কিলোগ্রামকে কেজি দ্বারা, কেতে কিলো, জিতে গ্রাম। সময়ের একক কি বলো? সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, এই যে এস দ্বারা প্রকাশ করব। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে ক্যান্ডেলা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, পরম তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রার অন্যান্য এককও আছে, সেলসিয়াস, ফারেনহাইট। আচ্ছা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এটাকে প্রকাশ করব ডিগ্রি কেলভিন দ্বারা। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, দীপন তীব্রতার একক
ক্যান্ডেলা। তাহলে এটাকে প্রকাশ করব সিডি দ্বারা। তারপরে পদার্থের পরিমাণের একককে বলবো হচ্ছে মোল, মোলকে প্রকাশ করব এম ও এল দ্বারা। এরপর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে প্রকাশ করব এ দ্বারা, শুধু এ দ্বারা প্রকাশ করলেই হবে। তাহলে এই যে 7টা রাশি মৌলিক রাশি এবং এই রাশিগুলোর এককগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের রাশি একক গেল। এখন আমরা মেইন টপিকে প্রবেশ করব। দেখো